শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। মার্কিন তুর্কি নাগরিক হত্যার পূর্ণ তদন্তের দাবি জাতিসংঘের। এবার জানাবো সীমান্তে পিঠ দেখাবেন না, বিজিবিকে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংসদ ভবন থেকে হারিয়েছে পলকের 2 অস্ত্র। এবং সর্বশেষ জানাবো এখনও উদ্ধার হয়নি 1885টি অস্ত্র, 3 লাখ গোলা বারুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মার্কিন তুর্কি নাগরিক হত্যার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। তিনি বলেন, আমরা এই ঘটনার পূর্ণ তদন্ত দেখতে চাই, কারণ এই বিষয়ে আমাদের জনগণকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই সর্বদা রক্ষা করতে হবে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিপন্থীদের প্রতিবাদের সময় ইসরায়েলি সৈনিকরা এক মার্কিন তুর্কি নাগরিককে গুলি করে হত্যা করেছে। 26 বছর বয়সী ওই নারীর নাম আয়েশনুর এজগি এইগি। পশ্চিম তীরের নাবলুস শহরের রাফিদি হাসপাতালের পরিচালক বাত্রা সংস্থা রায়ার্সকে বলেন, মাথায় আঘাত পাওয়া অবস্থায় ওই নারীকে সংকটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ফুয়াদ নাফা বলেন, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি গুরুতর আঘাত পাওয়ায় আমরা তার হৃৎপিণ্ডকে সক্রিয় করতে পারি নাই এবং তারপর আমরা তার মৃত্যুর কথা ঘোষণা করি। এই নারীকে 26 বছর বয়সী আয়েশেনুর এজগি এইগি বলে শনাক্ত করা হয়েছে এবং তাকে একজন তুর্কি আমেরিকান অ্যাক্টিভিস্ট বলে বর্ণনাও করা হয়েছে। ফায়েজ আব্দুল জাব্বার নামের একজন প্যারামেডিক্যাল নাবলুসের কাছে বেইতা শহরে প্রতিবাদ জানানোর সময় ঠিক কী হয়েছিল তা বার্তা সংস্থা রয়টার্সের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, স্বাভাবিকভাবে আমরা জাবাল সুবায়া মসজিদে জুম্মার নামাজ আদায় করি। তখন বিদেশি অ্যাক্টিভিস্টরাও আমাদের সঙ্গে যুক্ত হন। তারপর ইসরায়েলি সেনাবাহিনী চলে আসে এবং 2টি গুলি চালায়। একটি গুলিতে একজন তরুণকে লক্ষ্য করে চালানো হয়, তবে দ্বিতীয় গুলিটি একজন বিদেশি অ্যাক্টিভিস্টের মাথায় লক্ষ্য করে চালানো হয়। ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুই আবিনাডেরের সাথে যৌথ এক সম্মেলনে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে এই গির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্লিংকেন বলেন, এই বিয়োগান্তক ঘটনার জন্য যুক্তরাষ্ট্র নিন্দা জানাচ্ছে এবং গুলি চালানোর ঘটনায় তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। ব্লিংকেন বলেন, প্রথম কাজটা প্রথমেই করতে হবে। আমাদের জানতে হবে ঠিক কী হয়েছিল, সেটা জানার পর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও উপসংহারে পৌঁছব। যেমনটি আমাকে আগেও বহুবার বলতে শুনেছেন যে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে আমার কাছে আর কোনো অগ্রাধিকারের বিষয় নেই, তা তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন। আমরা যখন কারো তথ্য পাবো তখন সেটা আপনাদের জানাবো এবং প্রয়োজন হলে এ বিষয়ে আমরা ব্যবস্থাও নেব। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেটো একটি বিবৃতি দেন। এই বিবৃতিতে বলা হয়, আমরা আজ পশ্চিম তীরে আয়েশেনুর এজগি এইগির নামে এই আমেরিকান নাগরিকের মৃত্যুতে গভীরভাবে বিচলিত বোধ করছি। আমরা তার পরিবার ও ভালোবাসার লোকজনের কাছে আমাদের মর্মবেদনা প্রকাশ করছি। আমরা আরও তথ্য লাভের জন্য ইসরায়েল সরকারের সাথে যোগাযোগ করছি এবং এই ঘটনা তদন্তের অনুরোধ করেছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই ঘটনা সম্পর্কে সামাজিক মাধ্যম এক্স ও টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, বেইতা এলাকার পাশে আজ ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের কর্মতৎপরতা চালানোর সময় সহিংস ঘটনার প্রধান উস্কানিদাতাকে লক্ষ্য করে গুলি চালায়। ওই লোক সৈন্যদের উপর পাথর নিক্ষেপ করে এবং তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এডিএফ এই খবর যাচাই করে দেখেছে যে ওই অঞ্চলে গুলি করায় একজন বিদেশি নাগরিকও মারা গেছেন। ওই ঘটনায় বিস্তারিত এবং যে পরিস্থিতিতে তার উপর আঘাত লাগে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। জেনিনের গভর্নর কামাল আবু আল রাব নিশ্চিত করেছেন যে ইসরায়েলি বাহিনী সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তিনি বলেন, এটি ছিল আইডিএফের সবচাইতে ধ্বংসাত্মক অভিযান। ভিডিওতে বিধ্বস্ত বাড়িঘর ও আবর্জনা ভর্তি রাস্তা দেখা যায়। নিজেদের প্রত্যাহারের কথা নিশ্চিত না করে আইডিএফ শুক্রবার জেনিনে তাদের সন্ত্রাস বিরোধী অভিযানের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, 14 জন সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে, 30 জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং রাস্তায় পাতা আনুমানিক 20টি বিস্ফোরককে নিষ্ক্রিয় করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জেনিনে হামলা সন্ত্রাসী সংগঠনের প্রধান ওয়াসিম হাজেমকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। জেনিন এলাকায় হাজেম গুলি চালানো ও বিস্ফোরণ ঘটানোর নির্দেশ দিত এবং জুডেয়া ও সামারিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য সেই দায়ী ছিল। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না বলেও তিনি উল্লেখ করেছেন। শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা। সেখানে এই নির্দেশনা দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থায় সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। এই সময় তিনি বিজিবিকে পেশাদারির সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিক সহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের দিনই সংসদ ভবন থেকে হারিয়ে গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুটি আগ্নেয়াস্ত্র। সরকার পতনের পর সাবেক তথ্য প্রতিমন্ত্রী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার নামে লাইসেন্স করা দুটি আগ্নেয়াস্ত্র রাখা ছিল জাতীয় সংসদ ভবনে। শেখ হাসিনা পদত্যাগের পর গণভবন ও সংসদ ভবন নিয়ন্ত্রণে নেয় হাজারো মানুষ। বিজয় উদযাপনের পাশাপাশি লুটপাটও চলে ভবন দুইটিতে। সে সময় অন্য মালামালের সঙ্গে পলকের সংসদ ভবনের অফিস কক্ষে রাখা তার আগ্নেয়াস্ত্র দুটিও লুট হয়। নাটোরের পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেঁধে দেওয়ার সময় ৩ সেপ্টেম্বর পার হয়েছে। অস্ত্র দুটি নাটোর প্রশাসনের কাছে বা থানায় কেউ জমা দেয়নি। ফলে আগ্নেয়াস্ত্র দুটি এখনও অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। নাটোরের পুলিশ সুপার মারুফাত হোসাইন গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্স দেওয়া ৯৫টি অস্ত্রের মধ্যে নির্ধারিত সময়ে ৮৯টি অস্ত্র জমা পড়েছে। যে ৬টি অস্ত্র পড়েনি তার মধ্যে দুটি সাবেক প্রধানমন্ত্রী পলকের ও দুটি এমপি শিমুলের। এখন এগুলো অবৈধ বলে ঘোষণা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী কাজ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। এরই মধ্যে থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র গোলাবারুদ লুট করে নেন দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল সেই অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশ সদর দপ্তর জানিয়েছেন, ঢাকা সহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ৫,৮১৮টি। এর মধ্যে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার করা হয়েছিল ৩,৯৩৩টি অস্ত্র। তবে রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল সহ এখনও উদ্ধার করা যায়নি ১,৮৮৫টি অস্ত্র। এছাড়া প্রায় ৩ লাখ লুট হওয়া গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যত অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল উদ্ধার ৮৩৯টি, উদ্ধার হয়নি ২৯৬টি। বাংলাদেশি রাইফেল উদ্ধার ৯টি, উদ্ধার হয়নি ১টি। এসএমজি উদ্ধার ১৯১টি, উদ্ধার হয়নি ৬০টি। এলএমজি উদ্ধার ২১টি, উদ্ধার হয়নি ১১টি। পিস্তল উদ্ধার ৭৩১টি, উদ্ধার হয়নি ৮২৫টি। ৯x১৯ মিলিমিটার এসএমজি, এসএমটি উদ্ধার ৩২টি, উদ্ধার হয়নি ১টি। শটগান উদ্ধার ১,৬২৪টি, উদ্ধার হয়নি ৬৭টি। গ্যাস গান ৪৭৬টি, উদ্ধার হয়নি ১১৭টি। টিয়ার গ্যাস লঞ্চার উদ্ধার ৯টি, উদ্ধার হয়নি 5টি এবং সিগন্যাল পিস্তল উদ্ধার 1টি, উদ্ধার হয়নি 2টি। যত গোলাবারুদ এখনও উদ্ধার করা যায়নি। বিভিন্ন বোর্ডের গুলি উদ্ধার হয়েছে ৩,১২,৮৫৭টি, উদ্ধার করা যায়নি ২,৯৪,৪০৫টি। টিয়ার গ্যাসের সেল উদ্ধার ২৩,১৯৪টি, উদ্ধার করা যায়নি ৮,৮১১টি। টিয়ারশেল গ্যাস গ্রেনেড উদ্ধার ৭০৪টি, উদ্ধার করা যায়নি ৭৫১টি। সাউন্ড গ্রেনেড উদ্ধার ২,১২৮টি, উদ্ধার সম্ভব হয়নি ২,৬৬৪টি। কালাসনক গ্রেনেড উদ্ধার ২১৩টি, উদ্ধার করা যায়নি ৭৮টি। মাল্টিপল ব্ল্যাঙ্ক স্ট্যান্ড গ্রেনেড উদ্ধার 18টি, উদ্ধার করা যায়নি 37টি। ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড উদ্ধার 533টি, উদ্ধার করা যায়নি 360টি। গ্র্যান্ড হুইল টিয়ার গ্যাস স্প্রে উদ্ধার 94টি, উদ্ধার করা সম্ভব হয়নি 83টি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, চলমান ও যৌথ অভিযানে অংশ নিয়েছে
বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব